সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইজিসি হোম কলেজের আজকের এই হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সুবিধার্থে বাসায় বসে লেখাপড়ার সুবিধার্থে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই অনলাইন ইউটিউব ক্লাস এবং পাশাপাশি চলছে লাইভ ক্লাস। তোমরা আমাদের এই ইউটিউব ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং লাইভ ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করে প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞানকে সীমানা ছাড়িয়ে তোমরা অনেক জ্ঞানী হয়ে উঠবে এবং অনেক দক্ষ হয়ে উঠবে বিষয়ভিত্তিক, এবং শেষ পর্যন্ত তোমরা জীবনে অনেক সফল হবে। সেই কামনায় শুরু করছে আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্রের মানবন্টন বিষয়টি নিয়ে এবং হিসাব বিজ্ঞানের বেসিক কিছু তথ্য নিয়ে। তো চলো আমরা প্রথমে হিসাব বিজ্ঞানের মানবন্টনটা জেনে নিব এবং পরবর্তীতে আমরা বেসিক বিষয়গুলো একটু নিজেদেরকে ঝালাই করে নেব। শিক্ষার্থী, আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 1 এবং আমাদের এই ক্লাস সংক্রান্ত কোনো বিষয় তোমাদের জানার থাকলে কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা অবশ্যই আমাদের মোবাইল নাম্বার কিংবা আমাদের ফেসবুক আইডিতে তোমরা নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো শিক্ষার্থী, আমরা এসএসসি সম্পূর্ণ করে আমরা এখন এইচএসসিতে একাদশ শ্রেণীতে রয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা মানবন্টনে হিসাব বিজ্ঞান প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র এই দুই পত্রেই মানবন্টনে সৃজনশীল অংশ রয়েছে 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশ রয়েছে 30 নম্বর। এই হচ্ছে মোট আমাদের 100 নম্বর। সেক্ষেত্রে সৃজনশীল এই 70 নম্বরে দুটো বিভাগ রয়েছে। প্রথমে রয়েছে ক বিভাগ, যেখানে আমাদের আর্থিক বিবরণী হতে দুটো প্রশ্ন থাকবে, দুটোরই উত্তর দিতে হবে এবং প্রতিটি মার্ক থাকবে 10, মোট মার্ক হচ্ছে 20। পরবর্তীতে খ বিভাগে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের বাকি অধ্যায়গুলো থেকে আমাদের 9টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আমাদের উত্তর করতে হবে 5টি, প্রতিটি মার্ক হচ্ছে 10 মার্ক, মোট মার্ক হচ্ছে 50। তাহলে আর্থিক বিবরণী ক বিভাগ হতে 20 এবং অন্যান্য অধ্যায় হতে খ বিভাগ হতে 50, মোট মার্ক হচ্ছে 70 নম্বর। এর পরবর্তীতে রয়েছে বহু নির্বাচনী, যার মার্ক হচ্ছে 30 এবং এই ক্ষেত্রে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 1 এবং টোটাল মার্ক হচ্ছে 30 নম্বর। কিন্তু এখানে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর 4 স্তরের সংমিশ্রণে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে, যেখানে জ্ঞানমূলকে থাকবে 25 থেকে 35% এবং অনুধাবনও থাকবে 25 থেকে 35%। এই দুটো স্তর মিলে থাকবে 60%। অন্যদিকে প্রয়োগমূলক থাকবে 15 থেকে 25% এবং উচ্চতর স্তরে থাকবে 15 থেকে 25%। এই দুটো স্তর মিলে থাকবে 40%। টোটাল এই 30 নম্বর, 30টা এমসিকিউ থাকবে এবং আমাদের সৃজনশীল 70 সহ মোট মার্ক হচ্ছে 100। তো সেক্ষেত্রে আমরা এখন জেনে নিব যে আমাদের আসলে এই হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে আমাদের অধ্যায়গুলো। এই ক্ষেত্রে আমাদের অধ্যায় রয়েছে মোট 10টি, যার মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়ে আমরা জানতে পারবো হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনাগুলো সহ আমাদের হিসাব সমীকরণে কিভাবে লেনদেনগুলো প্রয়োগ হয় সেই বিষয়টি নিয়ে। অধ্যায় 2-এ আমরা জানবো হিসাবের বইসমূহ, অর্থাৎ এই হিসাব রক্ষা করতে গেলে কি কি বই একজন হিসাব রক্ষককে রক্ষা করতে হয় এবং সেই সাথে এই কি কি বইয়ে আমাদের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের অধ্যায় 2-এ বিশদ আলোচনা থাকবে। অধ্যায় 3-এ রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনার সময় তাদের ব্যাংকে একটি হিসাব খুলতে হয় এবং মাস শেষে বা বছর শেষে ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের হিসাব রক্ষকের তৈরিকৃত ব্যালেন্সের একটা সমন্বয় করতে হয়। সেই ধরনের একটা অঙ্ক অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। শিক্ষার্থী, অধ্যায় 4-এ রয়েছে র মিল, অর্থাৎ আমাদের এই হিসাব বিজ্ঞানের বইসমূহ
সম্পূর্ণ করার মাধ্যমে আমরা যে ফলাফলগুলো পাবো, যে ব্যালেন্সগুলো পাবো, সেই ব্যালেন্সগুলো নিয়ে হিসাবের গাণিতিক সূত্রতা যাচাই করার জন্য আমাদের একটি অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে রেওয়ামিল। অবশ্যই এখানে আরেকটি অংশ আমরা পাবো, সেটা হচ্ছে ভুল হলে সেই ভুলগুলোকে কিভাবে সংশোধন করতে হয় সেই বিষয় নিয়েও আমাদের এখানে আলোচনা থাকবে। অধ্যায় 5-এ রয়েছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। এক এক দেশে এক এক রকমভাবে হিসাব বিজ্ঞান করা হলে সেই ক্ষেত্রে এই হিসাব বিজ্ঞানের বেশ কিছু সমস্যা সৃষ্টি হবে এবং গ্রহণযোগ্যতা কমে যাবে। সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান নিয়ে গবেষকরা বিভিন্ন নীতিমালা, ধারণা কিংবা প্রথা তৈরি করেছেন। সেই নীতিমালা, ধারণা এবং প্রথা নিয়ে আমাদের এই অধ্যায় 5 হিসাব বিজ্ঞানের নীতিমালা। সেক্ষেত্রে অধ্যায় 6 রয়েছে প্রাপ্য হিসাব সমূহের সংরক্ষণ। অর্থাৎ আমরা বাকিতে পণ্য বিক্রি করলে আমরা যার কাছে টাকা পাবো সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব বা দেনাদার। এর পরবর্তীতে ওরা আমাদেরকে কিছু ক্ষেত্রে টাকা নাও দিয়ে থাকে অথবা টাকা না দেওয়ারও সম্ভাবনা তৈরি হয়। এটাকে আমরা বলি অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতি। তো এই প্রাপ্য হিসাব, ধারে বিক্রয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই বিষয় নিয়ে আমাদের অধ্যায় 6 প্রাপ্য হিসাব সমূহের সংরক্ষণ। অধ্যায় 7-এ রয়েছে কার্যপত্র, যাকে বলা হয় ওয়ার্কশিট। এটি হচ্ছে আমাদের হিসাবের বইসমূহ এবং রেওয়ামিল প্রস্তুতের পর আমরা আমাদের প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের আর্থিক বিবরণী করতে হয়। সেই আর্থিক বিবরণী করার আগে একটা রাফ আর্থিক বিবরণী করা হয়, যেখানে আমাদের হিসাবের এই রেওয়ামিল থেকে বা সংশোধন করে আর্থিক বিবরণী প্রস্তুত একটা খসড়া স্বরূপ একটা অঙ্ক, এটা হচ্ছে ওয়ার্কশিট, যেটি কার্যপত্র অধ্যায় 7। অধ্যায় 8-এ রয়েছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। অর্থাৎ আমরা যে পরিমাণ সম্পদ অর্জন করে থাকি, যেমন আসবাবপত্র, ভূমি, দালান কোঠা কিংবা যন্ত্রপাতি কিংবা সুনাম বা খনি, এই বিষয়গুলোর ব্যবহার করার কারণে কিছুটা মূল্য কমে যেতে পারে, অবচয় বা অবলোপন হতে পারে। কতটুকু হারে অবচয় হবে, কিভাবে অবচয় হবে, কোন পদ্ধতিতে অবচয় বা অবলোপন হবে, সেই বিষয় নিয়ে এবং সেই অবচয় বা অবলোপনগুলো কীভাবে হিসাবে বিজ্ঞানে ট্রিট করা হবে সেই বিষয় নিয়ে আমাদের অধ্যায় 8। সেক্ষেত্রে অধ্যায় 9 রয়েছে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিংবা সম্পদ, দায় বা মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী। এই বিষয়টি আমাদের ক বিভাগে থাকে, যেখান থেকে দুটি প্রশ্ন উত্তর দিতে হয়। এটি একটি বিশদ অধ্যায় 9। ফাইনালি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শেষ অধ্যায় হচ্ছে অধ্যায় 10, একতরফা দাখিলা পদ্ধতি। এটি হচ্ছে যেসব প্রতিষ্ঠান সাধারণত আয়তনে ছোট বা যাদের লেনদেনের সংখ্যা কম, তারা এই বৃহৎ বা দুতরফা দাখিলা পদ্ধতি ফলো না করে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক তারা হিসাব নিকাশ করে প্রতিষ্ঠানের নিট লাভ, নিট ক্ষতি এবং তারা তাদের সম্পদ দায়ের পরিমাণ নির্ণয় করে। সেই পদ্ধতির নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, অধ্যায় 10। তো সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিলাম মানবন্টন এবং আমাদের অধ্যায়সূচি। তো আমরা আজকে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সাধারণ আলোচনা। সেক্ষেত্রে আমরা বরাবরই বলছি হিসাব বিজ্ঞান। তো এই হিসাব বিজ্ঞান, হিসাব মানে কি? হিসাব মানে হচ্ছে আমাদের ব্যক্তি বা প্রতিষ্ঠানে আমাদের যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে, অর্থাৎ অর্থ সম্পর্কিত যে ঘটনাগুলো সম্পাদন হয়ে থাকে, সেই লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে খাতায় লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব। অন্যদিকে বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা এমন একটি শাস্ত্র, এমন একটি বই যা পাঠ করে বা যা অধ্যয়ন করে, যা থেকে জ্ঞান লাভ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ যে বিষয়গুলো হবে অর্থ দ্বারা পরিমাপযোগ্য, অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় এমন কোনো বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সমূহকে আমাদের হিসাব বিজ্ঞানের যে বেশ কিছু নীতি বা প্রথা রয়েছে, সেই নীতি বা প্রথা অনুযায়ী
বিজ্ঞানসম্মত উপায়ে সুষ্ঠুভাবে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্তকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়কালের জন্য সময়কাল শেষে সেই লেনদেনগুলো থেকে আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয় করা এবং আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ, দায় কিংবা মালিকানা সত্ত্ব প্রকাশের মাধ্যমে বিভিন্ন রকম প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে অবহিত করার একটা প্রক্রিয়া হচ্ছে হিসাব বিজ্ঞান। তার মানে আমি বলতে চাচ্ছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এটি প্রতি বছর প্রতি মুহূর্তেই সম্পাদন করতে হয় এবং এই ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা বা প্রথা ফলো করতে হয় এবং লেনদেনগুলোকে ফার্স্টে লিপিবদ্ধ করতে হয় বিভিন্ন বইয়ে, তারপর সেগুলোকে আলাদাভাবে শ্রেণীবদ্ধ খতিয়ান করতে হয়। এরপর খতিয়ান থেকে উদ্বৃত্ত সমূহকে সংক্ষিপ্তকরণ অর্থাৎ রেওয়ামিলের মাধ্যমে সংক্ষিপ্ত করা হয় এবং পরবর্তীতে আমাদের আর্থিক বিবরণী, যেখানে রয়েছে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, সেখান থেকে প্রতিষ্ঠানের ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করে এছাড়াও বিভিন্ন সূত্র বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করে বিভিন্ন পক্ষকে কী করা হয়, অবহিত করা হয়। তাই বর্তমানে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা অর্থাৎ ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। সেক্ষেত্রে এই হিসাব বিজ্ঞান একটা ইনফরমেশন সিস্টেম বলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট না বলে এখন বলা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে নামকরণ করা হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তো এই আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এবার আমরা একটু জেনে নেব যে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ অর্থাৎ কিভাবে হিসাব বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতি সাধন। মানব সভ্যতার শুরু হতে অর্থাৎ আমাদের এই মানব সভ্যতার সূচনা হতেই 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টুকু অর্থাৎ এখানে যে মানুষ আগুন আবিষ্কার করা, মানুষ নারীরা কৃষিকাজ শুরু করা, তারপর হচ্ছে পণ্যদ্রব্য বিনিময় করা, এরপর বিভিন্ন রকম শামুক, ঝিনুক, কড়ি, পাথর এ ধরনের মুদ্রা ব্যবহার করা, পরবর্তীতে ত্রাম্য বা স্বর্ণরূপা ব্যবহার করা, এই বিষয় পর্যন্ত এই বিষয় থেকে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কালটি রয়েছে সেই কালটিকে বলা হয় ডেভেলপমেন্টিং ইয়ার বা ডেভেলপমেন্ট এরিয়া। এটা হচ্ছে উন্নয়ন পর্ব। এর পরবর্তীতে রয়েছে প্রাক বিশ্লেষণ পর্ব অর্থাৎ 1494 পরবর্তী। সেক্ষেত্রে খেয়াল কর 1494 কেন, কারণ আসলে এই মানব সভ্যতার শুরুতে যে হিসাবগুলো করা হতো সেগুলো বিভিন্নভাবে করা হতো। যেমন রোমানরা রোমান চিহ্ন দিয়ে করতো, অথবা রশিতে গিট দিয়ে মানুষ ফসল মজুদে হিসাব রাখতো, বা পাথরে গায়ে দাগ কেটে কিংবা দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখতো। তো এর পরবর্তীতে 1494 খ্রিস্টাব্দে ইতালির এক পাদ্রী মিস্টার লুকা প্যাসিউলি তিনি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটা বই লিখেন এবং যে বইয়ের তৃতীয় অংশে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করে, অর্থাৎ একটি লেনদেনে দুটি পক্ষ থাকে, ডেবিট এবং ক্রেডিট। সেই ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে কিভাবে হিসাব রাখতে হয় এবং কিভাবে নির্দিষ্ট সময় শেষে বিজ্ঞানসম্মত উপায়ে ফলাফল বের করতে হয় তিনি সেই বইটিতে বিশ্লেষণ করেছেন। তো এই বইটিকে বলা হয় হিসাব বিজ্ঞানের মূল দলিল এবং বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব রাখার কৌশল। তো সেই ক্ষেত্রে এই 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত উন্নয়ন পর্ব বলা হয়, আর 1494 পরবর্তী অর্থাৎ 1495 হতে 1799 সাল পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় প্রাক বিশ্লেষণ পর্ব। অন্যদিকে পরবর্তীতে যখন যৌথ মূলধনী অর্থাৎ এক মালিকানা ব্যবসা, অংশীদার ব্যবসা হতে যৌথ মূলধনী ব্যবসা অর্থাৎ বৃহদায়তন ব্যবসা শুরু হয়, শিল্প বিপ্লব হয়, তারপর থেকে হিসাব বিজ্ঞানের বেশ পরিধি বিস্তার হতে থাকে। বিভিন্ন রকম হিসাব বিজ্ঞানের গবেষক সংগঠন তৈরি হতে থাকে। তারা হিসাব বিজ্ঞানের সংগঠনগুলো হিসাব বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে তারা হিসাব বিজ্ঞানের বেশ কিছু সূত্র, বেশ কিছু নীতি, ধারণা, প্রথা, নিয়মকানুনগুলো তারা তৈরি করে থাকেন। সেই সময়টুকুকে বলা হয় বিশ্লেষণ পর্ব। এবং ফাইনালি
আমরা এখন যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে আধুনিক পর্ব, যেটা 1950 থেকে চলমান। তো আমরা সংক্ষেপে জেনে নিলাম হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ। আমরা এখন জেনে নিব হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী, অর্থাৎ এই হিসাবের যে আমরা বলেছি যে হিসাব বিজ্ঞানে হিসাবগুলি তথ্যগুলো ব্যবহার করা হয়, সেই তথ্যগুলো ব্যবহার করে কয়টি পক্ষ এবং কারা কারা। হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী দুটি পক্ষ, একটি হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ এবং একটি হচ্ছে বাহ্যিক পক্ষ। তো অভ্যন্তরীণ পক্ষ বলতে একজন হিসাব রক্ষক যে হিসাব নিকাশগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, ফাইনালি এটা জবাবদিহিতা করতে হয় মালিকের কাছে। মালিক জানতে চায় বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। এবং ম্যানেজমেন্ট টিমে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাদেরও এই হিসাব তথ্য জানতে হয়, তারা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ। অন্যদিকে প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিটর অর্থাৎ অভ্যন্তরীণ নিরীক্ষক নিয়োজিত থাকে, যারা একটা নির্দিষ্ট সময় শেষে কর, শুল্ক বা ভ্যাট ধার্যের ক্ষেত্রে কিংবা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ নিরীক্ষকরা হিসাব নিকাশগুলো নিরীক্ষা করে থাকে। এবং অভ্যন্তরীণ নিরীক্ষকের মধ্যে রয়েছে আরেকটি পক্ষ, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের কর্মচারীরা, যারা হিসাব তথ্য জানতে আগ্রহী। এরপর বাহ্যিক পক্ষের মধ্যে রয়েছে যেমন যে প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করবে, ধারে পণ্য ক্রয় করবে, সেক্ষেত্রে ওই পাওনাদাররা জানতে চায় এই প্রতিষ্ঠানে আসলে আর্থিক ক্ষমতা রয়েছে কিনা এই দায় পরিশোধে। সেক্ষেত্রে পাওনাদাররা অনেক সময় হিসাব তথ্য জানতে আগ্রহী। কিংবা আমাদের এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করবে বহির্পক্ষ থেকে, এই বিনিয়োগকারীরা অনেক সময় হিসাব তথ্য জানতে আগ্রহী। অন্যদিকে সরকার নির্দিষ্ট সময় শেষে কর, শুল্ক বা ভ্যাট ধার্যের জন্য সরকার হিসাব তথ্য জানতে আগ্রহী। যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি কিংবা ব্যাংক থেকে আমরা বিভিন্ন রকম সুবিধার প্রত্যাশা করে থাকি, সেক্ষেত্রে ব্যাংক আমাদের হিসাব তথ্য জানতে আগ্রহী। অন্যদিকে ট্যাক্স, ব্যাট যে আমাদের অথরিটি রয়েছে অর্থাৎ কর কর্তৃপক্ষ, তারা আমাদের হিসাব তথ্য জানতে আগ্রহী। অনেক সময় গবেষকরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তথ্য গবেষণা করে তারা একটা রিপোর্ট দাখিল করে থাকেন বা গবেষণা করে থাকেন, সেই গবেষক আমাদের হিসাব তথ্য জানতে আগ্রহী। বাহ্যিক নিরীক্ষক যারা রয়েছে অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত কিংবা বাহ্যিক নিরীক্ষক, অডিটর, তারা আমাদের হিসাব তথ্য জানতে পারে। ফাইনালি আমাদের এই শ্রমিক সংঘ বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেই শ্রমিক সংঘ আমাদের হিসাব তথ্য জানতে আগ্রহী। এরা হচ্ছে আমাদের বাহ্যিক পক্ষ। তো সেক্ষেত্রে আমরা আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস বলে আমরা শুধুমাত্র হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানে কীভাবে ক্রমবিকাশ হয়েছে এবং হিসাব তথ্য কারা ব্যবহার করে থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে সহজে তোমাদের সাথে উপস্থাপন করলাম। তোমরা এই ক্লাসটি প্রয়োজনে একাধিকবার দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এই ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে তোমাদের যদি প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবে, জানতে পারবে। এছাড়া ফেসবুক বা মেসেঞ্জার আইডি বা মোবাইল নাম্বারে দেওয়া আছে, সেখানে তোমরা আমাদের নক করতে পারবে। তো আশা করি আমাদের এই এনআইজিসি হোম কলেজের এই প্রতিটি ভিডিওগুলো তোমাদের উপকার হবে এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব, দেখা হবে ভিন্ন ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।